একটা গ্রাম ছিল যার নাম বীরজুগঞ্জ ছিল। সেখানে রোহিত নিজের স্ত্রী রেশমা আর ছোট্ট মেয়ে পিহুর সাথে থাকত। দুজনেই নিজের মেয়ে পিহুকে খুব ভালোবাসতো, কিন্তু পিহু খুবই দুষ্টু বাচ্চা ছিল আর বারবার জঙ্গলের দিকে একাই বেরিয়ে পড়ত। পিহুকে তুমি কোথায় পেলে? পিহু আবার জঙ্গলে চলে গেছিল একাই। পিহু মা, আমি তোমায় কতবার বলেছি জঙ্গলে একা একা তুমি যাবে না। আমি তোমাকে কতবার বলেছি জঙ্গলে একা যাবে না, কিন্তু তুমি তো আমার কথা শোনোই না। আজ তোমাকে খাবার কেউ দেবে না। মা, আমার খুব খিদে পেয়েছে। আমি জঙ্গলে আম খেতে খুব ভালোবাসি, সেই জন্যই তো আমি জঙ্গলে যাই। আরে ছেড়ে দাও না, ও তো ছোট, ভুল করেই বসে, তাই না? তুমি তো চুপ করো। তোমার আদরের কারণেই বাঁদর হয়ে গেছে ও, সেজন্য আজ তুমিও খাবার পাবে না। পরের দিন সকালে পিহু নিজের উঠোনে খেলা করছিল আর ভাবছিল, আমি আরো আম খেতে চাই, কিন্তু সমস্ত আম তো জঙ্গলের গাছে লেগে আছে। যদি আমি এক্ষুনি যাই তাহলে মা আমাকে আবার বকবে। আমি তাড়াতাড়ি গিয়ে ফিরে আসবো, উনি জানতেই পারবেন না যে আমি জঙ্গলে গেছিলাম। পিহু জঙ্গলের দিকে আম খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেই জঙ্গলেই একজন সাধু একটা বড় গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। পিহুকে জঙ্গলে একটা আমের গাছ দেখতে পায় আর সে সেই গাছ থেকে আম ভাঙার জন্য পাথর ফেলে, আর হঠাৎ করে সেই পাথর সাধু বাবার গায়ে লেগে যায়। কে যে আমাকে এই পাথরটা ছুঁড়ে মেরেছে? আমি তাকে অভিশাপ দিচ্ছি, যে আমাকে এই পাথরটা ছুঁড়ে মারলো ওর চামড়া একেবারে কাঠের হয়ে যাবে। ততক্ষণেই ওখানে পিহু নিজের হাতে আম নিয়ে চলে আসে আর সাধু তাকে দেখে মন উদাস করে ফেলেন। কি হয়েছে সাধু বাবা, তোমার মন খারাপ কেন? এই নিন আম খান, ভালো লাগবে। আমি কি করে বসলাম? আমি সাধু হওয়ার পরেও আমি আমার ক্রোধের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। ততক্ষণে ওখানে পিহুর মা বাবাও পৌঁছে যায়। পিহু, পিহু সোনা, পিহু। পিহু, কোথায় মা তুমি? ততক্ষণে ওখানে পিহু আর সাধু বাবাকে ওরা দেখতে পায়। সাধু তাদেরকে সমস্ত কথা বলে দেয়। পিহু, আমার পিহু, কি হয়ে গেল তোর? তুই কাঠের কি করে হয়ে গেলি সোনা? সাধু মহাশয়, আমার বাচ্চা তো অন্যায় করে ফেলেছিল। এখন আপনি বলুন যে আমরা কি করতে পারি যাতে ওকে আমরা ঠিক করে দিতে পারি। আমায় ক্ষমা করো বাবা, আমি তো লক্ষ্য করিনি যে একজন বাচ্চা। আমি ভাবলাম কেউ ইচ্ছে করে আমাকে পাথর ছুঁড়ে মেরেছে। সাধু বাবা, আপনি অভিশাপ ফেরত দিয়ে নিন। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, বুঝলে? তবে অভিশাপ থেকে মুক্ত হবার একটা উপায় বলতে পারি, কারণ এই বাচ্চাটা কাঠের হয়ে গেছে শুধুমাত্র আমার জন্য, আমার রাগের জন্য। তাই আমি ওকে আশীর্বাদ দিচ্ছি যে এই বাচ্চার কাছে কাঠের শক্তি চলে আসবে, যার ফলে ও যা চাইবে তাই তৈরি করতে পারবে। সত্যি নাকি? আমি যা চাইবো তাই পাবো? তাহলে তো আমি আমার জন্য আমের গাছ বানাবো। পিহু নিজের হাত এগিয়ে দেয় আর ওখানে একটা আমের গাছ মাটি থেকে উৎপন্ন হয়। এখন আমরা অনেকগুলো আম খাবো, কিন্তু আমার গা এরকম গাছের মতো কেন হয়ে গেছে বাবা, বলো না? সাধু মহাশয়, অভিশাপ কি করে শেষ হবে আপনি তো সেটা বললেন না। সেটা তুমি নিজেই জানতে পেরে যাবে। রোহিত আর রেশমা নিজের মেয়ে পিহুকে নিয়ে বাড়ির জন্য রওনা দেয়। পরের দিন যখন পিহু নিজের বন্ধুদের সাথে খেলতে যায়, তখন তার বন্ধুরা তার সাথে খেলার জন্য বারণ করে দেয়। রোহিত এটা দেখে রেশমার সাথে কথা বলে। রেশমা, আমাদের মেয়ের সাথে কিন্তু কেউ খেলাই করতে চাইছে না, কারণ ও তো কাঠের হয়ে গেছে এখন। মন খারাপ তো আমারও হচ্ছে। যদি আমাদের মেয়ের কাছে ভালো শক্তি আছে, কিন্তু অভিশাপ বার করার রাস্তা আমরা নিজেদের খুঁজতে হবে। অন্যদিকে পিহু কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। আমার সাথে কেউ খেলা করতে চায় না, কারণ আমি কাঠের তৈরি। আমারও বন্ধু চাই যারা আমার সাথে খেলবে। তক্ষুনি পিহু একটা গরিব ব্যক্তিকে দেখতে পায়, যার জামা কাপড়ও ফাটা ছিল।
পিহু সেই ব্যক্তিকে দেখে বলে ওঠে, আঙ্কেল, তুমি কাঁদছো কেন? বাবা, আমার কাছে না জামা কাপড় আছে, না থাকার মতো জায়গা আছে। তার উপরে কনকনে ঠান্ডাতে আমি একেবারে কেঁপে যাচ্ছি থরথর করে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনাকে বাড়ি বানিয়ে দিয়ে দিচ্ছি। পিহু নিজের হাত এগিয়ে দেয় আর জাদুই ভাবে ওখানে একটা কাঠের বাড়ি তৈরি হয়ে যায়। সেই গরিব ব্যক্তি খুবই আশ্চর্য হয়ে ওঠে। মা, তুমি তো জাদুর বাচ্চা দেখছি। হ্যাঁ, আমি তো জাদুই। পিহু গ্রামে সবার সাহায্য করতে শুরু করে আর তার মা বাবা এটা দেখে খুবই খুশি হয়। পিহুর অনেকগুলো বন্ধুও হয়ে যায় আর সে তার বন্ধুদের জন্য কাঠের তৈরি খেলনাও বানাচ্ছিল। আমাদের মেয়ে তো দেখছি সত্যিই খুব ভালো কাজ করছে গ্রামবাসীদের জন্য। একবার আমার মতনই হয়েছে ও। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করছে তাহলে তোমার ওপরে গেছে, আর খারাপ কাজ করলে আমার ওপরে গেছে, এটাই বলতে চাইছো তো তুমি? মনে রেখো, তাকে শিক্ষা আমি দিয়েছি, সেই জন্যও আমার উপরেই গেছে। কিন্তু তাও তো আমি ওকে ও এরকম কাঠের থাকবে আমি দেখতে চাইছি না। এই অভিশাপ থেকে ও কি করে মুক্তি পাবে? ততক্ষণেই পিহু ওখানে চলে আসে আর নিজের বাবাকে বলতে শুরু করে, বাবা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, তোমার মা তোমাকে খাবার দিয়ে দেবে। আমার কাছে তো কোনো ধাবা নেই যে আমি তোমাকে যখন ইচ্ছে তোমায় খাবার বানিয়ে দিতে পারবো। যদি এরকম কথা হয় তাহলে আমি তোমার জন্য ধাবা বানিয়ে দিচ্ছি। পিহু কাঠের একটা ধাবা বানিয়ে দেয়। আরে, তুমি তো সত্যি সত্যি একটা কাঠের ধাবা তৈরি করে দিলে মা। বাহ বাহ আমার সোনা মা, বাহ। পিহু আস্তে আস্তে করে গ্রামে বিকাশ আনতে শুরু করে। পিহু নিজের কাঠের জাদু দিয়ে গ্রামে বাড়ি, ঘর, ধাবা বানাতে শুরু করে। অন্যদিকে গ্রামের জমিদারের কাছে তার চেলা সূর্য চলে আসে। সাহেব, আজকাল আমাদের থেকে কেউ আর ধার নিচ্ছে না, তার জন্য ঋণই হচ্ছে না একেবারে। এটা কি করে হচ্ছে বলো তোমায়? লোকজন তো বাড়ি তৈরি করার জন্য ধারটা নিচ্ছে নাকি? না না, তার জন্য তো নিচ্ছে না। আরে তো একেবারে অসম্ভব। গ্রামে কি লোকজন বাড়ি তৈরি করা বন্ধ করে দিল নাকি? না, সেরকম একেবারেই নয়। গ্রামে একটা কাঠের মেয়ে রয়েছে যার কাছে জাদুর শক্তি রয়েছে। ও যা চায় তাই করে দিতে পারে। যদি তাই হয় তাহলে চলো আমাদের নিজে গিয়ে একবার দেখতে হবে তো। জমিদার আর সূর্য দুজনই পিহুর শক্তি দেখতে চলে যায়, যে এই কথাটা সত্যি না মিথ্যে। ওখানে পৌঁছানো মাত্রই উনি দেখতে পান যে পিহু বাচ্চাদের জন্য নিজের জাদু দিয়ে একটা লাকড়ির ঝুলা বানিয়ে দেয়। আরে, এ তো সত্যি সত্যি জাদু বাচ্চা দেখছি। হ্যাঁ, আর ও একেবারে কাঠের তৈরি দেখছি। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য থাকবে। একটা কাজ করা যাক না, ওর মা বাবার সাথে কথা বলি আমরা। ঠিক কথা বলেছ তুমি। জমিদার আর সূর্য দুজনই রোহিত আর রেশমার সাথে দেখা করে। রোহিত জমিদারকে পুরো কথা বলে দেয়। শুনে খুব খারাপ লাগলো যে আপনার মেয়ে কাঠের হয়ে গেছে। আফসোস তো শুরুতে আমাদেরও হয়েছিল, কিন্তু আজকের সময়ে এরকম মনে হয় যে আমাদের মেয়ে পৃথিবীর সবচেয়ে মিষ্টি আর ভালো মেয়ে। আসলে কথায় বলে না, নিজের দুর্বলতাকে নিজের অস্ত্র করে নেওয়া উচিত। হতে পারে ওই সাধু মহাশয় আমার মেয়ে কাঠের হয়ে যাবে অভিশাপ দিয়েছিল বটে, কিন্তু তার সাথে উনি আশীর্বাদও তো দিয়েছিলেন, যার জন্য আমাদের এই গ্রাম আর এই গ্রামবাসীর লোকজন উন্নতি করছে। জমিদার ওখান থেকে বেরিয়ে যায়। এই সাধু যেই হয়ে যাক না কেন, ওর অভিশাপ কম, আশীর্বাদই বেশি মনে হয়। যদি আমরাও গিয়ে ওই সাধুটাকে পাথর ছুঁড়ে মারি তাহলে উনি হয়তো আমাদেরকেও অভিশাপ দিয়ে দেবেন। তার ফলে খারাপের জন্য ভালোও হবে, যেমনটা ওই মেয়েটার সাথে হয়েছে আর কি। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন মহারাজ। হতেও তো পারে উনি আমাদেরকে একেবারে সোনার তৈরি করে দিলেন, আর তারপরে আমরা যা চাইবো সব সোনাই করে দিতে পারবো, তাই না? জমিদার আর সূর্য দুজনই জঙ্গলে চলে যায় আর ওখানে সাধু বাবাকে নিজের ধ্যানে মগ্ন দেখতে পায়। জমিদার পাথর তুলে সাধুকে মেরে দেয়। কে আমাকে যে এই পাথরটা ছুঁড়ে মারলো? আমার সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। এই যে সাধু মহাশয়, আমি মেরেছি। আপনি যদি অভিশাপ দিতে চান আমাকে দিন, যেমনটা সোনায় পাল্টে যাওয়া, আবার সোনার জিনিস তৈরি করা। ওরে মূর্খ,
ওই বাচ্চাটাকে আমি আমার ভুলের জন্য অভিশাপ দিয়েছিলাম। তোমাদের মতন মূর্খদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমরা দুজন পাথরে পরিবর্তিত হয়ে যাবে। ওর শুধু চামড়া, এগুলোই কাঠ হবে, বুঝেছো? কিন্তু তোমাদেরকে আমি পুরোপুরি পাথরে রূপান্তরিত করে দেব, আর কখনো নড়তেও পারবে না। জমিদার আর সূর্য দুজনই পাথরে পরিবর্তিত হয়। অন্যদিকে পিহু গ্রামে ভালো কাজ করতে শুরু করে দেয়। এক সময় আসে যখন বীরজুগঞ্জে কেউ এরকম ছিল না যার কাছে নিজের বাড়ি ছিল না। আর সেই দিন চলে আসে যখন পিহু নিজের আসল রূপে চলে আসে। ও, তাহলে এই হচ্ছে অভিশাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা। পিহুকে গ্রামে যাদের যাদের বাড়ি নেই তাদের সবার জন্য নিজের শক্তি দিয়ে একটা বাড়ি তৈরি করে দিতে হতো। হ্যাঁ, আরে বাহ! ওহো, তাহলে এই ব্যাপারটা ছিল। কিন্তু এখন পিহুর শক্তি চলে গেছে নিশ্চয়ই। এতে আমার কোনো অসুবিধে নেই। আমার পিহু শক্তি ছাড়াও তো সবার থেকে ভালো আর মানুষজনদের উপকার করতে পারে এমন মেয়ে। কার মতন হয়েছে দেখতে হবে তো আসলে। বাবার উপরে।